না, পুলিশ অ্যাকচুয়ালি ওদের তো ধরতেই চায়নি, এবং ওদেরকে থানাতে ডেকে এনে ওদের সঙ্গে কম্প্রোমাইজ করেছে যে আমরা তোমাদের এমন ভাবে কেসটাকে সাজিয়ে দেব যাতে গেলে জামিন হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। বড়বাবুর উপরে যেহেতু চারিদিকে খবরাখবর আমাদের পার্টির নেতৃত্বরা মানে করছে, প্রেশার করছে, যার কারণে বাধ্য হয়ে ওটা করেছে। ওটাও করতে চায়নি। অ্যাকচুয়ালি বাসন্তী থানা যেভাবে চলছে, এটা একেবারে শাসক দলের আর কি বলবো পার্টি অফিসে পরিণত হয়েছে, এবং শাসক দলের গুন্ডা মস্তানদের মানে হেফাজত করা বা তাদেরকে সহযোগিতা করার একটা আস্থানা বলা যায়। মানে যেখানে ঘর যার ভেঙেছে, যে অসহায় পরিবার সেখানে আবেদন নিয়ে গিয়েছে, তার কথা শোনা বাদ দিয়ে যারা আসামি তাদের পক্ষের লোককে পাশে বসিয়ে রেখে তাদের কাছে জেরা করা হচ্ছে, আমার কাছে যা খবর আছে। তো তাদের কাছ থেকে কি আশা করা যেতে পারে? এমনিতেই তো বিচার ব্যবস্থা প্রহসনে পরিণত হয়েছে, কারণ আমি নিজে অনেকগুলো সাক্ষী, ঘটনার সাক্ষী। আমাদের আবু সিদ্দিকের ঘটনা আপনারা কম বেশি জানেন। আমি নিজে কেসটা ডিল করেছিলাম। সেখানে হাইকোর্টের যে বিচারপতি, যিনি একটা সঠিক ন্যায় দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছিলেন, তার এজলাস চেঞ্জ হয়ে গেল। অমৃত সেনার চেঞ্জ হয়ে গেল, বিচারপতি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা দেখলাম গোটা রাজ্য জুড়ে, রাজ্য দেশব্যাপী, দেশের বাইরেও আন্দোলন হয়েছে আরজি করের তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে। বিচার ব্যবস্থা আজকে কোথায়? মানুষ কোথায় যাবে? কোথায় গেলে বিচার পাবে? মানুষ তো আজকে খুব অসহায় অবস্থার মধ্যে দিন গুনছে, খুব আতঙ্কের মধ্যে আছে। কিভাবে বাঁচবে এই দেশে, এই রাজ্যে? শুধু রাজ্য বলবো না, দেশ রাজ্য দুটোতেই এর বাঁচবে কিভাবে? রাজ্যর মুখ্যমন্ত্রী মহিলা, পুলিশ মন্ত্রী মহিলা, সেই মহিলা পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর রাজত্বে দুজন মহিলা, নিরীহ মহিলাকে রাত্রে ঘুমাচ্ছিল, মা এবং বৃদ্ধা মা এবং মেয়ে। এবং ঘটনাবশত মা কিন্তু মানে অসুস্থ ছিলেন, তানার রিসেন্ট কোনো একটা অপারেশন হয়েছে তানার শরীরে। বয়স্ক ভদ্র মহিলা, তিনি ভালো করে চলাফেরা করতে পারছিলেন না। তিনি আকুতি মিনতি করেছেন যে আমি কিন্তু অসুস্থ রুগী, আমার শারীরিক কন্ডিশন খারাপ, আমাকে তোমরা বাবা মেরো না। তাকে পর্যন্ত ছাড়েনি। এই মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবই জানতে পাচ্ছেন। নওশাদ ভাই বিধানসভাতে মেনশন করলো, তারপরেও এই অফিসের কি করে এই ধরনের কাজ করে যে কোর্টে আসামিদের দুজনকে নিয়ে গেল আর বলল আমরা কোনো রকম কিছু পাইনি, ঘর বাড়ি ভাঙচুর হয়েছে কিনা আমরা জানি না, সিজার লিস্ট পুরো জিরো, চার্জে মানে সিডিটা এমন ভাবে দেওয়া হয়েছে যাতে আসামিরা খুব আনন্দের সহিত গিয়ে জামিন নিয়ে চলে আসতে পারে। এইভাবে কতদিন কতদিন আসামিদের তাবেদারি করে আর তৃণমূলের চাটুকারিতা করে নিজেদের মেরুদণ্ড বিক্রি করে আপনারা চলবেন? এই সমাজটাকে অন্ধকারে ডুবিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, অপপ্রচেষ্টা বলবো, এই অপপ্রচেষ্টার পেছনে এই শিক্ষিত শাসক দলের যে পুলিশ প্রশাসন আছে, আমি এদের কাছে বলবো আপনারা লেখাপড়া শিখেছেন, পয়সা দিয়ে লেখাপড়া শিখে চাকরি করছেন, আপনাদের মেরুদণ্ডটা সোজা করুন। ভারতবর্ষের সংবিধানকে ন্যূনতম মর্যাদা দেন। আপনাদের উপরে লক্ষ লক্ষ মানুষ নির্ভর করছে, তাদের কিভাবে শান্তিতে বসবাস করবে, বাঁচবে, আপনাদের উপর অনেক কিছু নির্ভর করছে। আপনারা যদি এইভাবে সাধারণ মানুষের যে আর্ত আবেদন সেটাকে যদি একেবারে অবজ্ঞা করে যারা অত্যাচারী তাদের সাথ দিতে থাকেন, তাহলে অদূর ভবিষ্যতে সাধারণ মানুষের গণ আন্দোলন থেকে আপনারা কিন্তু রেহাই পাবেন না। নিরাপত্তা দেওয়া তো দূরের কথা, যারা অত্যাচারী তাদেরকে সাপোর্ট করছে এবং তাদের সাথ দিচ্ছে, সবথেকে বড় কথা। এর থেকে দুর্ভাগ্যের বিষয় আর কিছু নেই। এইভাবে যদি চলতে থাকে আগামী দিনে এই দেশ তথা রাজ্য কোথায় যাবে আমি ভাবতে পারছি না। এই সরকার বলছে আমরা সংখ্যালঘুদের মুসিয়া, আপনারা আমাদেরকে ভোট দেন, আমরা আপনাদের রক্ষা করব, বাঁচাবো। আমরা কি এখানে যারা এই সংখ্যালঘু সম্প্রদায় যারা বসবাস করছে তাদের কি সবসময় বাঁচিয়ে রাখতে হবে? তারা অধিকার নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারবে না?
এ কোন দেশ, কোন রাজ্য তৈরি হচ্ছে? সেই জায়গায় আমরা এটা ছাড়বো না। নওশাদ ভাই একটু বাইরে আছে, উনি কালকে ফিরবেন। আমরা আলোচনা করছি লোয়ার কোর্টে যা হয়েছে তাতে করে কি স্টেপ নেওয়া যায়। এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এরা যেটা দেখিয়ে যে কিছুই হয়নি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘর ভাঙা পুরো এখনো জলজল তথ্য আছে এবং এখনো ঘরটি সেই অবস্থায় আছে। এবং এলাকায় যারা ওই বোম মানে ছুড়েছিল সেই সব জিনিসপত্র যারা দেখেছে সেই সাক্ষীও আছে, এলাকার মানুষ সাক্ষী দিতে রাজি আছে। এটা আমরা সহজে ছাড়বো না। বড়বাবুকেও নিশ্চয়ই এদের কি বলবো, এদের বিবেক বিবেচনা চেতনা এইগুলো সব এরা শেষ করে ফেলেছে। এরা শুধু অর্থ আর শাসক দলের চাটুকারিতা করে কিভাবে নিজেদের পদোন্নতি করব, কিভাবে পদলেহন করব, এই ছাড়া এরা কিছু এই মুহূর্তে আর জানে না। সুতরাং এদের আমি বলবো শাসক যায় আসে, কিন্তু চাকরি আপনাকে করতে হবে, এটা মাথায় রাখুন। সহজে কিন্তু আপনি ছাড় পাবেন না, এই জনগণ কিন্তু আপনাকে ছেড়ে দেবে না। আর আগামী দিনে কিন্তু আপনার এর জবাবদিহি করার জন্য আপনাকে রেডি থাকতে হবে। আমরা এই মুহূর্তে দেখছি আইনের কি প্রভিশন আছে, হাইকোর্টের লয়ারদের সঙ্গে আমরা কথা বলছি। এই অসহায় পরিবার যাতে ন্যায় পায় তার জন্য কি পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি এবং আলাপ আলোচনা করছি। আশা করি এই পরিবার ন্যায় পাবে এবং তাদের যে অসহায় অবস্থার মধ্যে ফেলে দিয়েছে সেখান থেকে তারা অন্তত একটা ন্যায় বিচার পেয়ে মনের সন্তুষ্টি পাবে, এরকমই আমরা আশা রাখছি। দেখুন, একদিকে এলাকার শাসক দলের গুন্ডা বাহিনী, আরেকদিকে প্রশাসন তাদের বিরুদ্ধে। ন্যায় বিচার পাওয়া, তারা তো মানুষ এবং তারা অসহায় গরিব মানুষ। আপনি গিয়েছেন দেখেছেন, তারা ন্যায় বিচার পাওয়ার আশা করেন আপনি? আমরা চেষ্টা ছাড়ছি না, আমরা আইনের উপর ভরসা রাখবো। আইনের উপর ভরসা না রেখে আপনার উপায়টা কি বলেন? ভরসা রাখবো এবং সেইভাবে আমরা প্রচেষ্টা চালিয়ে যাব, কারণ আইনের উপর ভরসা রাখা ছাড়া আমাদের এই মুহূর্তে আলাদা কোনো উপায় নেই। সঙ্গে সঙ্গে যেটা বলবো, সাধারণ মানুষ যারা এগুলো দেখছেন, আপনারা বিষয় নিয়ে সোচ্চার হন এবং জনমত তৈরি করুন। এই অন্যায়কে রুখে দেওয়ার জন্য প্রয়োজনে রাস্তায় নামতে হতে পারে, তার জন্য আপনারা মনে মনে প্রস্তুত হন। এবং আমার মনে হচ্ছে বৃহত্তর গণ আন্দোলন ছাড়া এই ধরনের সমস্যার সমাধান আগামী দিনে পাবো বলে মনে হয় না। যারা অত্যাচারিত হয়েছে তারা আপনাদের সাথে যোগাযোগ করেছে? নিশ্চয়ই যোগাযোগ রাখছে, কন্টিনিউ আমরা তাদের সঙ্গে কথা বলছি এবং তারা যাতে মনোবল না হারায় তার চেষ্টা আমরা করছি। এবং সেখানে আমরা ইতিমধ্যে গিয়েছি, প্রয়োজনে নওশাদ ভাই নিজে যাবে, ওই পরিবারের সঙ্গে কথা বলবে। এই রাজ্যে যারা আইনের শাসনকে বজায় রাখার জন্য দায়িত্ব কাঁধে নিয়ে সরকারি বা জনগণের টাকায় বেতন নিচ্ছেন, নিজের পরিবারকে নিজেকে তাতে পুষ্ট করছেন, খাওয়াচ্ছেন, তাদের কাছে অনুরোধ, যাদের পয়সায় মাইনে নিচ্ছেন তাদের সঙ্গে এইভাবে বেইমানি করবেন না। আপনার ন্যূনতম দায়িত্বটুকু আপনি পালন করুন।